হ্যালো বন্ধুরা, তোমাদের সুমাইয়া আর সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, আর স্বাধীন হওয়ার পরে এখনও শহরের সব মানুষ কিন্তু বাইরে বেরিয়ে আসার সাহসও পাচ্ছে না, বাড়িতেই বেশিরভাগ সময় কাটাচ্ছে। তার কারণ হচ্ছে ডাকাতের আতঙ্ক। নতুন করে ডাকাতের উপদ্রব বেড়ে গেছে, আর হওয়ারই কথা। আর এসব কিন্তু মেনে নিতেই হবে। আন্দোলনটা যখন শুরু হয়েছিল তখন থেকেই আমরা আশঙ্কা করছিলাম এটা সরকার পতনের দিকে গেলে কিন্তু পরবর্তীতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং বড় ধরনের একটা অরাজকতা হয়ে যাবে। সেই তুলনায় অরাজকতা কম হয়েছে, বিশৃঙ্খলাও কম আছে, কিন্তু হচ্ছে তো যেটুকু হচ্ছে সেটুকু টেনশানেই কিন্তু সারা রাত্রে মানুষ ঘুমাতে পারে না। আবার দিনের বেলাও দেখা যায় যে বাসা থেকে খুব একটা বাইরে বেরোয় না, বিশেষ করে পুরুষ মানুষরা। তারা বাসায় থেকে বাসা মোটামুটিভাবে পাহারা দিয়ে রাখার চেষ্টা করছে। স্ত্রী সন্তান যারা আছে তাদেরকে রেখে বাইরে গিয়েও তো স্বস্তি পাওয়া যাচ্ছে না। তো এর মধ্যে আমি অফিস গিয়েছিলাম, তেমন কাজ হচ্ছে না এখনও। দেশ এখনও উত্তপ্ত, বিভিন্ন দিক থেকে নানান টেনশন, নানান সমস্যা চলে আসছে। তো সেগুলোই কম বেশি যতটুকু পারা যায় করে টোরে আবার বাসায় চলে আসছিলাম। আসার সময় আজকে বাজারে গিয়েছি, বাজারে গিয়ে একটা মাছ নিয়ে আসলাম। এখন বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম একদম কমে গেছে, কারণ কোনো সিন্ডিকেট নেই। অনেক দিক থেকে স্বস্তির খবর থাকলেও অনেক দিক থেকেই অস্বস্তির একটা বিষয় তৈরি হয়েছে। এই যে ডাকাতের উপদ্রবটা দেখা যাচ্ছে কি, বাংলাদেশের যেসব ছেলে পেলে একটু মানে নিম্ন আয়ের ছিল বা যাদের একটু অসহায় পরিস্থিতি ছিল, তারা বর্তমান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ছোট ছোট দল তৈরি করে এইসব ছেলেপেলেরা বাড়িতে ডাকাতি করতে ঢুকছে। বেশিরভাগ জায়গায় সফল হচ্ছে না, আবার কোথাও কোথাও কিন্তু সফল ডাকাতি করে তারা চলেও যাচ্ছে। কিছু কিছু জায়গায় মানুষ তাদের আটক করেছে। আটক করার পর দেখা গেছে যে আশেপাশের লোকাল টোকাই ছেলে, এবং এদের কোনো দলীয় পরিচয়ও নেই। এখন বিষয় হচ্ছে যে আমরা হঠাৎ করে কেন এই আন্দোলনটা করেছিলাম আর কার বিরুদ্ধে আমরা বিজয় হয়েছি। আমরা আসলে কোনো সরকারের বিরুদ্ধে বিজয়ী হইনি, আমরা জিতে গেছি, বিজয়ী হয়েছি, স্বাধীনতা অর্জন করেছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। আমাদের দেশে বিগত সময়ে 15 বছর ধরে একজন সরকার ক্ষমতায় ছিলেন, যার ফলে সরকারকে দোষ দিচ্ছি না, সরকার ক্ষমতায় থাকার কারণে তার যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু ভীষণভাবে মানে এতটাই দুঃসাহসিক হয়ে উঠেছিলেন, এতটা ডেসপারেট হয়ে উঠেছিলেন আমাদের সাধারণ জনগণের প্রতি, যে তাদেরকে আসলে আর সহ্য করা যাচ্ছিল না। প্রত্যেকটা স্তরে ঘুষ দুর্নীতি দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে 15 বছর ধরে তারাই ভালো আছে, আর আমরা অতি উচ্চ মানে দাম দিয়ে প্রত্যেকটা জিনিস কিনে খাচ্ছি, সেটা পোশাক বলো, খাবার বলো, সব কিছু। আমরা তো আসলে আর নিতে পারছিলাম না। প্রত্যেকটা জিনিসের এত অস্বাভাবিক দাম। একটা সময় আমরা 10 টাকা 12 টাকা হালিতে ডিম কিনে খেতাম, সেটাই বেশি মনে হতো। এখন দেখা যায় যে এক হালি ডিমের দাম পড়ে যাচ্ছে প্রায় 48 টাকা, 44 টাকা, মানে 40 টাকার নিচে কোনো ডিম আসে না। তো একটা ডিমের দাম যদি, এক পিস ডিমের দাম যদি 12-13 টাকা হয়ে যায়, তাহলে দেশের সাধারণ মানে মানুষ খাবে কিভাবে? প্রত্যেক দিন প্রত্যেকটা পরিবারেই দেখা যায় যে 2-4টে ডিম কিন্তু দরকার হয়ই কমপক্ষে, কারণ এখন মানুষ অনেকটাই স্বাস্থ্য সচেতন হয়েছে। কেউই চায় না যে মাছ, মাংস, ডিম মানে প্রোটিনটা বাদ দিয়ে ছেলেমেয়ের মুখে খাবারটা তুলে দিতে। আর বাংলাদেশের মানুষ এখন খাওয়া দাওয়ার দিক থেকে অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। সেই যে আগের দিনের যেসব সিম্পল রান্নাগুলো, সেগুলো বাদ দিয়ে দেখা যায় যে সবাই একটু প্রসেস ফুডগুলো খেতে পছন্দ করে। এখন যদি সেই খাবারগুলো বানানোর যে উপাদান, অর্থাৎ আটা, ডিম, তেল, এগুলো এত বেশি দামের হয়ে যায়, সেই ক্ষেত্রে মানুষ করবে কি আন্দোলন না করে? তাই আমাদের এই আন্দোলন ছিল কিন্তু দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু সরকার কিছুতেই আমাদের কথাগুলো বুঝতে চাইছিলেন না। ওনার কাছে ওনার নেতাকর্মীদের গুরুত্বটা ছিল অনেক বেশি। উনি যদি একটা বা নেতাকর্মীদের গুরুত্ব না দিয়ে সাধারণ মানুষের কথাগুলো শুনতেন, সাধারণ মানুষকে একই পরিমাণ মমতা আর ভালোবাসাটা দেখাতেন, সাধারণ মানুষের দিক থেকে একটাবার চিন্তা করতেন, তাহলে হয়তো ওনাকে দেশ ছেড়ে পালাতে হতো না। ওনাকেই আমরা ক্ষমতায় রাখতে পারতাম। আমরা ওনাকে সবাই খুব ভালোবাসি। আমরা কেউ সরকার বিরোধী ছিলাম না, আমরা দুর্নীতি বিরোধী ছিলাম, এবং এখন পর্যন্ত আমরা দুর্নীতির বিরুদ্ধেই অবস্থান করছি। এই যে আজ বাজারে গিয়ে দেখছি যে কয়দিন আগে, 20 দিন আগেও যে এই বেগুনটা 80 টাকা কেজি ছিল, আজকে সেটা 40 টাকা কেজি। আবার যে পটল 60 টাকা কেজি ছিল, 20 দিনের মাথায় সেই
পটলের দাম 20 টাকা কেজিতে নেমে এসছে। তাহলে এই যে দ্রব্যমূল্যটা সিন্ডিকেটের কারণে বাড়তি ছিল সেইটা এতটা কমে আসাতে বাংলাদেশের মানুষ নিশ্চয়ই উপকৃত হয়েছে, আর এটাই আমরা চেয়েছিলাম। একবার যদি সরকার আমাদের দিকটা চিন্তা করতো, সাধারণ মানুষের প্রতি এতটুকু মমতা দেখাতো, আজকে এই পরিণতিটা ওনার হতো না। যাকে আমরা তারপরও সন্তুষ্ট যে উনি প্রাণে বেঁচে আছেন, সহি সালামতে দেশের বাইরে যেখানেই অবস্থান করুন না কেন জীবিত আছেন। ওনার পরিণতিটা ওনার বাবার মতো হয়ে গেলে আমরা ভীষণ কষ্ট পেতাম। আমরা কিন্তু অনেকেই মনে প্রাণে ওনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, ওনার বাবাকেও ভালোবাসি। জাতির পিতা শেখ মুজিব আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। বর্তমানে অরাজক পরিস্থিতিতে জাতির পিতার এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি, ওনাদের যে ছবিগুলোর সাথে মূর্তিগুলোর সাথে অবমাননা করা হয়েছে, আমরা অতি সত্বর আমাদের দেশ যখনই আইন শৃঙ্খলায় স্বাভাবিক অবস্থায় চলে আসবে, আমরা সেই সমস্ত কিছুর বিচার দাবি করব এবং চেষ্টা করব সেগুলোর প্রতি যে অসৌজন্য আচরণ করা হয়েছে এগুলোর বিরুদ্ধে কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করার, যেন ভবিষ্যতে আর কেউ কখনো এই ধরনের দুঃসাহস না দেখায়। এরপরে আসছি সংখ্যালঘু ভাই বোন যারা বাংলাদেশে রয়েছেন তাদের প্রতি হঠাৎ করেই সহিংস আচরণ কিছু ব্যক্তি করে উঠেছিলেন, এবং এটা বুঝে ওঠার পরপরই কিন্তু আমরা মুসলমান ভাই বন্ধু এগিয়ে এসে বর্তমানে এখনও অবধি কিন্তু মন্দিরগুলো পাহারা দিয়ে চলেছে। আগামী শারদীয় দুর্গা পূজায়ও আমরা চেষ্টা করব আমাদের সংখ্যালঘু ভাই বোনদেরকে সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে তাদের পূজার উৎসবটা সুন্দরভাবে যেন তারা উদযাপন করতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার। আমরা আমাদের যে ভাই বোন রয়েছে সনাতন ধর্মের, তাদের যারা আশেপাশে পার্শ্ববর্তী দেশ থেকে যারা দেখছেন একই ধর্মের বন্ধুরা, তাদেরকে নির্ভয় দিচ্ছি, তাদেরকে বলছি আপনাদেরকে চিন্তা করতে হবে না। আমাদের লাশ না পড়া অবধি সনাতন ভাই বোনদের কারো গায়ে এতটুকু আমরা আঁচড় লাগতে দেব না, এইটুকু আপনাদেরকে আমরা নিশ্চিত করতেই পারি। তাই অযথা গুজবে কান দিবেন না। অনেকে গুজবে কান দিয়ে নানান রকম কথা ইন্টারনেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন। আমাকে যারা এতদিন থেকে চেনেন, ভরসা করেন, বিশ্বাস করুন আমার কথাগুলোর মধ্যে এক বিন্দু কোনো ভুল নেই। আমরা চেষ্টা তো করছি, কিন্তু মানুষের চেষ্টার মাঝেও কিন্তু কিছু কিছু খারাপ মানুষ থাকে, তারা সুযোগ নিয়ে নেয়। এখন সেটা নিয়ে ফেললে তো আর আমাদের কিছু করার থাকে না। তবে আমরা আমাদের দেশের প্রত্যেকটা মানুষেরই নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব। তাই বাংলাদেশে যারা দেখছেন তারা ভয় পাবেন না। ডাকাত বাড়িতে পড়তেই পারে, সেটা যে কোনো পরিস্থিতিতেই পড়তে পারে। তাদের মোকাবেলা করার জন্য বাড়িতে ব্যবস্থা রাখুন। আপনি যে ধর্মেরই হন না কেন এটা বড় কথা না, আপনার নিজের জীবনের হেফাজত আপনাকে করতে হবে। বাসায় একা থাকবেন না, সাথে আত্মীয় পরিজন বন্ধুদেরকে নিয়ে থাকুন। আর সনাতন ধর্মের বন্ধুরা যদি কেউ ভয়ের মধ্যে সময় কাটায় তাহলে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের বাসায় অবস্থান নিন, অথবা নিজের বাসায় তাদেরকে থাকার ব্যবস্থা করে দিন। যে কোনোভাবেই হোক বর্তমান পরিস্থিতিটাকে পার করে আমাদেরকে একটা সুন্দর সময়ের দিকে এগিয়ে যেতে হবে। কথায় কথায় কিন্তু রান্না করে ফেললাম। আর আজকে আমি ফ্রিজে থাকা আগের মশলা ব্যবহার করিনি, পাটাতেই, মানে আমার তো ছোট্ট পাটা, আমি ওইটাতেই একটুখানি ছেঁচে মশলাটা দিয়ে রান্না করলাম। যেহেতু মাছটা একদম ফ্রেশ আর তাজা ছিল, তাই ভাবলাম যে একটু অন্যভাবেই করি, একদম সব কিছুই টাটকা টাটকা দেই। আর আদা রসুন সব কিছু আমি এখনই কিনে নিয়ে এসেছি, বাসায় তো তেমন বাজার ছিল না। বিগত 20 দিনে এমন একটা পরিস্থিতি চলছিল বাসায় যে হলুদ ছিল না, তো হলুদ ছাড়াই তরকারি রান্না করে খেয়েছি। তবু বাইরে গিয়ে বাজার টাজার করার মানসিক ইচ্ছাও হয়নি, আবার মানে একটু টেনশনও কাজ করছিল। হুটহাট রাস্তায় বের হওয়ার মতো পরিস্থিতি তো ছিল না। এই কারণে আজকে যেহেতু সব কিছুই মোটামুটি টাটকা টাটকা বাজার করেছিলাম, তাই ভাবলাম যে একটু টাটকা টাটকাভাবেই রান্না করি। মাছটা দুপুরে খাওয়া হয়েছিল, তো খারাপ হয়নি, ভালোই হয়েছিল আর কি। এমনিতেও তো আমি খুব ভালো যে রান্নাবান্না এক্সপার্ট তা তো নই, সব কিছুই নিজের মতো করেই করার চেষ্টা করি। আমার প্রত্যেকটা কাজ আমি নিজস্ব টেকনিকেই করি। তারপরও আমার ইউটিউবের আপুরা তো রয়েছে, আপুদের দেখে দেখে আমি যতটুকু শিখে ততটা কারেকশন করার চেষ্টা করি। আজকে অনেকগুলো কথাই বলে ফেললাম, যদিও আমি কোনো দলের না, আমি খুব সাধারণ একজন নাগরিক। আর আমার সেই জায়গা থেকেই আমি প্রত্যাশা করি এমন একটা দেশের যেখানে কোনো অসমতা থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, সবাই এক সমান হয়ে হাতে হাত রেখে পথ চলবো। এ পর্যন্তই, টাটা।